আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা সেটি হচ্ছে লোড ফোরকাস্টিং নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, সেই জন্য মূলত এই ভিডিওটি করা। লোড ফোরকাস্টিং কি, লোড ফোরকাস্টিং এর মেথডগুলো কি কি, তার মানে টাইপ অফ লোড ফোরকাস্টিং, আর একটা হচ্ছে অ্যানালাইজিং মেথড অফ লোড ফোরকাস্টিং। তো প্রথম হচ্ছে লোড ফোরকাস্টিং করতে গেলে আমাদের প্রিভিয়াস কিছু হিস্টোরিক্যাল ডাটা থাকতে হবে, সেই ডাটা থেকে আমাদের ফোরকাস্টিং করতে হবে। যেমন অ্যাডভান্স ডিসিশন মাস্ট বি টেকেন ফর জুডিশিয়াস এন্ড প্রফিটেবল ইনভেস্টমেন্ট ইন ভেরিয়াস প্রজেক্ট টু মেক দেম ইফেক্টিভ, ইউজফুল অ্যান্ড ইকোনমিক্যাল। ফর দিস রিজন দি অ্যান্টিসিপেটেড ইলেকট্রিক্যাল এনার্জি ডিমান্ড শুড বি নন। তার মানে হচ্ছে আমাদের পূর্বের যে ডাটা সেগুলো অবশ্যই থাকতে হবে, এবং কোনো একটা প্রজেক্টকে ইফেক্টিভ, ইউজফুল এবং ইকোনমিক্যাল এবং প্রফিটেবল করার জন্য অ্যাডভান্স ডিসিশন নিতে হবে লোড ফোরকাস্টিং এর। তো লোড ফোরকাস্টিং এর টাইপস অফ মেথড, কি কি মেথড আছে সেটা হচ্ছে চারটা মেথড আমরা জানি: সেকশনাল মেথড অর লোড সার্ভে মেথড, মেথড অফ এক্সট্রাপোলেশন, ম্যাথমেটিক্যাল মেথড কনসিডারিং ইকোনমিক প্যারামিটার। তো এই মেথডগুলো চারটা মেথড আমাদেরকে জানতে হবে। এর সাথে আছে অ্যানালাইজিং মেথড, সেটা হচ্ছে আমরা এআই ইউজ করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, তারপর হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম, এক্সপার্ট সিস্টেম, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো আমাদের আরেকটু জিনিস যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে পাওয়ার সিস্টেমে ইএমএস এর কাজটা কি। তো ইএমএস হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা ইতিমধ্যেই জানি। তো এর কাজ হচ্ছে লোড ফোরকাস্টিং একটা, দুই হচ্ছে ইউনিট কমিটমেন্ট, তারপর হচ্ছে ইকোনমিক ডিসপ্যাচ, হাইড্রোথার্মাল শিডিউলিং, তারপরে হচ্ছে ট্রান্সমিশন লস মিনিমাইজেশন, প্রোডাকশন কস্ট ক্যালকুলেশন, মেইনটেনেন্স শিডিউলিং, সিকিউরিটি কনস্ট্যান্ট ডিসপ্যাচ। তার মানে এই কাজগুলো আমরা ইএমএস এর ফাংশনালিটির মধ্যে পড়ে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ফোরকাস্টিং করতে হবে, ইউনিট কমিটমেন্ট করতে হবে, ইকোনমিক ডিসপ্যাচ, একই সাথে আমার সিকিউরিটি কনস্ট্যান্ট ডিসপ্যাচ হবে, হাইড্রোথার্মাল শিডিউলিং, তার সাথে মেইনটেনেন্স শিডিউলিং থাকবে, প্রোডাকশন কস্ট ক্যালকুলেশন, ট্রান্সমিশন লস মিনিমাইজেশন। এই যে কাজগুলো, এগুলো আমরা ইএমএস এর সাহায্যে করব। আর ইসিসির সাহায্যে আমরা কি কি কাজ করব? ইসিসির সাহায্যে আমরা লোড ফোরকাস্টিং, অটোমেটিক জেনারেশন কন্ট্রোল এবং প্ল্যানিং স্ট্র্যাটেজি এগুলো করব। ঠিক আছে, এর সাথে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে স্কেডা সিস্টেমের কাজটা কি। স্কেডা আমরা জানি সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডাটা অ্যাকুইজিশন। এই সিস্টেমে আমরা পরীক্ষায় যদি আসে এর কাজ কি, ডাটা অ্যাকুইজিশন করা, তারপর হচ্ছে সিকোয়েন্সিয়াল ইভেন্ট করা, রিমোট টার্মিনাল ইউনিট প্রসেসিং, তারপর হচ্ছে স্ট্যাটাস ভেরিফিকেশন, মডেলিং, তারপর হচ্ছে রিমোট স্টার্ট লোড শেডিং। এই কাজগুলোর সাহায্যে আমরা স্কেডার সাহায্যে করে থাকি। এখন আমাদের আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ইকোনমিক ডিসপ্যাচ এন্ড ইউনিট কমিটমেন্ট। এই প্রশ্নটা আমাদেরকে কেন জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, সেই জন্য আমাদের যখন আমরা ইকোনমিক ডিসপ্যাচ জিনিসটা শিখবো, সেখানে আমাদের কি শিখবো? আমরা শিখবো হচ্ছে, ধরেন আমার অনেকগুলা পাওয়ার স্টেশন আছে। হ্যাঁ, তো এই অনেকগুলো পাওয়ার স্টেশনের মধ্যে অপটিমাম অ্যালোকেশন অফ জেনারেশন টু ইচ স্টেশন, এর মধ্যে কোনগুলাকে আমাকে অ্যালোকেট করতে হবে, মানে ডিমান্ডকে ফুলফিল করার জন্য কোন কোন পাওয়ার স্টেশন সিলেক্ট করতে হবে, অপটিমাম অ্যালোকেট করতে হবে, সেটা হচ্ছে ইকোনমিক ডিসপ্যাচ। আর ইউনিট কমিটমেন্ট হচ্ছে অপটিমাম অ্যালোকেশন অফ নাম্বার অফ ইউনিট টু বি অপারেটেড টু ডিটারমাইন দি ইউনিট অফ প্ল্যান্ট দ্যাট শুড অপারেট ফর এ গিভেন লোড, the problem of unit commitment, the problem of unit commitment। তো এইটা গেল একটা। তার মানে হচ্ছে আমার কাছে যখন অনেকগুলো পাওয়ার স্টেশন থাকে, হ্যাঁ, এই পাওয়ার স্টেশনগুলোর মধ্যে আমি যদি the unit of plant should operate for a given load, কোনটা চালাইলে আমার ইকোনমি হবে, অপটিমাম অপারেটিং কস্ট দিবে, সেইগুলোকে আমি শুধু চালাবো। আমি সবগুলো পাওয়ার স্টেশনকে একসাথে চালাবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। মানে আমার কস্ট
মিনিমাইজেশন হবে কোনটা দিয়ে, এইটা হচ্ছে ইউনিট কমিটমেন্ট। তার মানে আমার কাছে যদি অনেকগুলো পাওয়ার স্টেশন থাকে, ঠিক আছে, দি প্রবলেম এজিউম দ্যাট দেয়ার আর এন ইউনিট অলরেডি কানেক্টেড টু দ্য সিস্টেম, সিস্টেমের মধ্যে অলরেডি এন সংখ্যক ইউনিট কানেক্টেডই আছে, সেগুলো থেকে অপটিমাম অ্যালোকেশন হচ্ছে ইকোনমিক ডিসপ্যাচ। আর এখানে হচ্ছে দেয়ার আর নাম্বার অফ সাবসেট অফ কমপ্লিট সেট অফ এন ইউনিট দ্যাট উড স্যাটিসফাই দি এক্সপেক্টেড ডিমান্ড। তার মানে আমার একটা সেট আছে, সেই সেটের মধ্যে কোন সাবসেট, এন সংখ্যক সেট থেকে কোন সাবসেট নিলে স্যাটিসফাই দি এক্সপেক্টেড ডিমান্ডকে স্যাটিসফাই করে, সেই সেটটাকে আমাকে নিতে হবে। তার মানে হচ্ছে জিনিসটা আমার এন সংখ্যক ইউনিট থাকবে, সেখান থেকে ডিফারেন্ট সাবসেটে আমি ভাগ করব, সেই সাবসেট থেকে কোন সাবসেটটা আমার এক্সপেক্টেড ডিমান্ডকে স্যাটিসফাই করে সেই সেটটাকে নিব। আর একটা হচ্ছে ইকোনমিক ডিসপ্যাচ, হচ্ছে পারপাস অফ ইকোনমিক ডিসপ্যাচ প্রবলেম ইজ টু ফাইন্ড দি অপটিমাম অপারেটিং পলিসি। তার মানে হচ্ছে কোন একটা আমি যদি অপারেটিং পলিসি, বেস্ট অপারেটিং পলিসিটা সিলেক্ট করতে পারি এন সংখ্যক ইউনিট থেকে, সেটাই হচ্ছে ইকোনমিক ডিসপ্যাচ করা হয় আর কি। হ্যাঁ, আর ইউনিট কমিটমেন্ট হচ্ছে পারপাস অফ ইউনিট কমিটমেন্ট ইজ টু ফাইন্ড দি অপটিমাম সাবসেট এবং দি সাবসেট হুইচ প্রোভাইড দি মিনিমাম অপারেটিং কস্ট, মানে কোন সাবসেটটা মিনিমাম অপারেটিং কস্ট দিবে সেইটাকে বের করা, এটা হচ্ছে ইউনিট কমিটমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে এভিআর কি, এটা ফাংশনটা কি? এভিআর হচ্ছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটা হচ্ছে আমরা কি ধরনের ভোল্টেজ আমরা জানি, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো রিঅ্যাক্টিভ পাওয়ারকে কন্ট্রোল করা হয় ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে, আমরা ইতিমধ্যে জানি। সেই অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর হচ্ছে এভিআর। কি করে? দি ফাংশন অফ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ইজ টু মেইনটেইন কনস্ট্যান্ট ভোল্টেজ এন্ড পাওয়ার। আমার পাওয়ার এবং ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখে, কন্ডিশনিং টু লোড আন্ডার এ ওয়াইড ভ্যারাইটি অফ কন্ডিশন। হ্যাঁ, and it is responsible for regulating system voltage without violating the limit with indirectly complete the reactive power of the system. ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের ভোল্টেজ কন্ট্রোলের যে ডিফারেন্ট মেথড আছে, মেথডগুলো হচ্ছে এক্সাইটেশন কন্ট্রোলের মাধ্যমে করতে পারি, স্ট্যাটিক শান্ট ক্যাপাসিটরের মাধ্যমে, শান্ট রিঅ্যাক্টরের মাধ্যমে। আমরা জানি ক্যাপাসিটর দিয়ে শান্ট ক্যাপাসিটর, আর ইন্ডাক্টরের সাহায্যে শান্ট রিঅ্যাক্টরের সাহায্যে করতে পারি। সিনক্রোনাস কম্পেনসেটর আছে, ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার আছে, বুস্টার ট্রান্সফরমার, রেগুলেটিং ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের সাহায্যে আমি ডিফারেন্ট মেথড ভোল্টেজকে কন্ট্রোল করতে পারি। এখন লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, আমরা এলএফসি এই জিনিসটা ইতিমধ্যেই জেনেছি। আর একটু দেখি, এখানে বলছি যে দি ফাংশন অফ লোড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অন পাওয়ার স্টেশন is to change the valve setting or gate opening of prime mover as a function of load variation in order to hold system frequency constant level. তার মানে হচ্ছে আমার যদি একটা পাওয়ার স্টেশন থাকে, সেই পাওয়ার স্টেশনে প্রাইম মুভার থাকবে। হ্যাঁ, প্রাইম মুভারে লোড ভেরিয়েশন যেটা, সেটা ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট লেভেলে রাখার জন্য, আমাকে লোডকে কনস্ট্যান্ট রাখার জন্য এই এলএফসি কাজ করবে। সেখানে মূলত কিসের মাধ্যমে করা হয়? দি প্রাইম মুভার ইজ কন্ট্রোলড, প্রাইম মুভারটাকে আমি কন্ট্রোল করব in order to that the input of turbine can be controlled easily. This is the main function of load frequency control. Speed governor is the main and important primary tool for LFC. মানে এলএফসি তে মূল আমার টুলটা কোনটা যেটা ইউজ করতেছি, সেটা হচ্ছে স্পিড গভর্নর। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে লোড ফোরকাস্টিং এর কোন কোন ফ্যাক্টরগুলো ইফেক্ট করে। একটা হচ্ছে ফিউচার ডিমান্ড, এই জিনিসটা আমাকে দেখতে হবে টু মিট আউট ফিউচার ডিমান্ড। মানে আমি যখন লোড ফোরকাস্টিং করব, আমার ফিউচারের যে ডিমান্ড সেটাকে আমাকে মিট আপ করতে হবে, এটা দেখতে হবে। তারপর হচ্ছে আমাকে লং টার্মে কি দেখতে হবে, মিড টার্মে এবং শর্ট টার্মে কি দেখতে হবে। সেগুলোর মধ্যে লং টার্মে হচ্ছে আমার শিডিউল অফ জেনারেটিং ইউনিট এবং ফিউচার এক্সপানশন। ফিউচারের কতটুকু এক্সপান্ড হইতে পারে কোন একটা সিস্টেম, সেটা হচ্ছে লং টার্মের মধ্যে রাখবো। মিড টার্মের মধ্যে রাখবো মনসুন অ্যাকশন, ধরেন যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকালে লোড ভেরিয়েশন হয়, সেটাকে আমাকে দেখতে হবে। এবং হাইড্রো অ্যাভেলেবিলিটি, মানে হচ্ছে তখন পানির কি পরিমাণ অ্যাভেলেবিলিটি থাকবে, সেটাও আমাকে দেখতে হবে। আর শর্ট টার্মের মধ্যে দেখতে হবে
স্পিনিং রিজার্ভ অ্যান্ড ইউনিট কমিটমেন্ট। এই জিনিসগুলো যখন আমি কনসিডারে নিব তখন হচ্ছে আমি লোড ফোরকাস্টিং করতে পারবো সহজে। আর এগুলো না হলে এই ফ্যাক্টরগুলো এফেক্ট করবে লোড ফোরকাস্টিং এ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ প্ল্যানিং অপারেশন পাওয়ার সিস্টেম। মানে আমি যখন প্ল্যানিং করব তাহলে কি কি দেখবো। আমি যখন প্ল্যানিং করব তখন আমাকে যেটা দেখতে হবে, স্টাডি করতে হবে লোড, রিকোয়ার্ড লোড স্টাডি করতে হবে, ফল্ট ক্যালকুলেশন করতে হবে, ডিজাইন করতে হবে। কি কি ডিজাইন করতে হবে আমাকে দেখতে হবে, লাইটিং প্রোটেকশন সিস্টেম এগেইনস্ট লাইটিং প্রোটেকশন, তারপরে সুইচিং সার্জ প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন দেখতে হবে। এর বাইরেও আমাকে স্টাডি করতে হবে কি স্টেবিলিটি অফ দ্য সিস্টেম, সিস্টেমের স্টেবিলিটি নিয়ে আমাকে একটু স্টাডি করতে হবে। আর কি কি ধাপ আমাকে অনুসরণ করতে হবে ডিজাইন করতে গেলে, আমাকে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং এর ধাপ, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, কন্ট্রোলিং, কম্পেয়ার উইথ রেজাল্ট। তার মানে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং এন্ড কন্ট্রোলিং এন্ড কম্পেয়ার, এই জিনিসগুলো আমাকে ফলো করতেই হবে। তাহলে আমরা যখন লোড ফ্রিকোয়েন্সি এন্ড ভোল্টেজ কন্ট্রোল করব তখন কিভাবে করব লোড ফ্রিকোয়েন্সি এন্ড ভোল্টেজ। তো আমার যদি কোনো একটা টারবাইন থাকে, টারবাইনের এখানে স্টিম ভালভ থাকবে, আর এখানে আমাদের যদি একটা এক্সাইটেশন কন্ট্রোল করা যায় এখান থেকে, তার মানে এই দুটাকে কন্ট্রোল করে, এই যে ভালভ সেটিংটাকে কন্ট্রোল করে আমি কি কন্ট্রোল করব, আমি অ্যাক্টিভ পাওয়ারকে কন্ট্রোল করব। এখানে অ্যাক্টিভ পাওয়ার এন্ড ফ্রিকোয়েন্সি, ধরেন যে আমার এই অ্যাক্টিভ পাওয়ারের যে ডিমান্ড যদি ফুলফিল না হয় তখন ফ্রিকোয়েন্সিতে এফেক্ট ফেলবে। ফ্রিকোয়েন্সিতে এফেক্ট করলে ফ্রিকোয়েন্সি সেন্সর সে এইটা ভালভ কন্ট্রোল, ভালভ ওপেনিং আর ভালভকে অন অফ করে এখানে এই ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখবে। আর যখন আমার ভোল্টেজ মানে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের সমস্যা, যখন আমার ডিমান্ডের ফুলফিল করতে কোনো সমস্যা হবে তখন এখানে এই ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজের সাথে এখানে কম্পেয়ার করবে, করে এক্সাইটেশন ভোল্টেজকে বাড়িয়ে বা কমিয়ে রিঅ্যাক্টিভ পাওয়ারকে কম বেশি করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইকোনমিক লোড ডিসপ্যাচ। ইকোনমিক লোড ডিসপ্যাচ জিনিসটা হচ্ছে আমার যদি একাধিক জেনারেটর থাকে, সেই জেনারেটরের মধ্যে কোনটা অপটিমাম কস্ট ইফেক্টিভ হবে সেটা আমাকে বের করতে হবে। ধরেন যে আমার দুইটা জেনারেটর আছে, IC1 এন্ড IC2। যখন IC1 IC2 সমান হবে তখন হচ্ছে মিনিমাম অপারেটিং কস্ট হবে। এখানে জেনারেটর, এই যে একটা জেনারেটর, এই যে আরেকটা জেনারেটর, এই দুইটা জেনারেটরের মধ্যে অপটিমাম কস্ট কখন হবে, যেটা নিচে থাকবে সেটা অপটিমাম। এই দুইটার মধ্যে কখন অপটিমাম হবে, যখন এই যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুতে অপটিমাম ইকোনমিক লোড ডিসপ্যাচ পয়েন্ট হচ্ছে এটা। আর এই যে এইটা এর মধ্যে যেটা নিচের দিকে আছে সেটা, আর এই কনস্ট্যান্ট আছে এইটা হচ্ছে ইকোনমিক লোড ডিসপ্যাচ এন্ড মিনিমাম কস্ট অফ জেনারেশন। তারপরে আমাকে এখন যেটা দেখতে হবে, যেটা আসলে আমি পড়তেছিলাম, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার এটা কি, এটা পাওয়ার সিস্টেমে এটার প্রয়োজনীয়তা কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই পারে। তো আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে is known as the intelligence exhibited by machine and software, for example robot and computer program। ঠিক আছে, এখন এখানে এটা কেন প্রয়োজন, সেটার প্রয়োজন হচ্ছে দেখি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বাই কনভেনশনাল টেকনিক বিকাম মোর ডিফিকাল্ট বিকজ যেহেতু পাওয়ার সিস্টেম বিশাল অনেকগুলা নেটওয়ার্ক নিয়ে ডিল করে, সেক্ষেত্রে কমপ্লেক্স, ভার্সাটাইল এন্ড লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন হুইচ ইজ ইউজড ইন ক্যালকুলেশন, ডায়াগনোসিস এন্ড লার্নিং। পাওয়ার সিস্টেমের এই যে কমপ্লেক্স নেটওয়ার্ক, ভার্সাটাইল, লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন পাওয়ার সিস্টেমের, এইটার ক্যালকুলেশন যদি আমি করতে চাই, এটা ডায়াগনোসিস করতে চাই, এটা লার্নিং করতে চাই, তাহলে আমাকে এআই এর হেল্প অবশ্যই পাওয়ার সিস্টেমে লাগবে। আরেকটা হচ্ছে ইনক্রিজ দি কম্পিউটেশনাল টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাকুরেসি ডিউ টু এক্সটেন্সিভ অ্যান্ড ফাস্ট সিস্টেম ডাটা হ্যান্ডলিং। অনেক বড় ডাটা থাকে পাওয়ার সিস্টেমে, এইখানে যদি আমি অ্যাকুরেট ডাটা চাই, আমি যদি কম্পিউটেশনাল টাইম পিরিয়ডের মধ্যে ডাটা চাই, তাহলে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার সিস্টেমে অবশ্যই প্রয়োজন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টেকনিকগুলো আছে সেগুলোর মধ্যে কয়েকটা টেকনিক, 4টা টেকনিক নিয়ে আমি এখন বলবো। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর বায়োলজিক্যালি ইন্সপায়ার্ড সিস্টেম,
which convert a set of input into set of output by a network neuron, which where each neuron produce one output as a function of input. তার মানে আমার যখন কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি কাজ করব, সেখানে আমার থাকবে নিউরন, থাকবে লেয়ার, তারপরে ইনপুট এবং আউটপুট। তাহলে ইনপুট লেয়ার কোনটা? এটা হচ্ছে এই যে এই যেগুলো ইনপুটে দেওয়া হয় সেগুলো হচ্ছে ইনপুট লেয়ার, যেটা আউটপুট এটা হচ্ছে আউটপুট লেয়ার, এগুলো হচ্ছে নিউরন, ঠিক আছে। আর মধ্যখানের যে লেয়ারগুলো সেগুলো হচ্ছে হিডেন লেয়ার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের এই ছবিটা আঁকাইতে হবে এবং একটু বিস্তারিত লিখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের সুবিধা কি, অসুবিধা কি, অ্যাপ্লিকেশন কি এবং পাওয়ার সিস্টেমের ব্যবহার কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে এটা খুবই স্পিডি, ফাস্ট প্রসেসিং। তারপরে হচ্ছে এটা ডু নট নিড এনি অ্যাপ্রোপ্রিয়েট নলেজ টু সিস্টেম মডেল, এর জন্য খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট নলেজের প্রয়োজন নাই মডেলিং এর জন্য। ability to handle situation of incomplete data and information, corrupt data, যখন corrupted data থাকবে এবং ডাটা যখন ইনকমপ্লিট থাকবে তখন it's able to handle the situation. They are fast, they are fault tolerant, হ্যাঁ। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে খুবই ফাস্ট। আমি আগেও বলেছি এটা স্পিডি, এটা ফাস্টার, এটা রোবাস্ট, দে প্রসেস লার্নিং অ্যাবিলিটি অ্যান্ড অ্যাডপ্ট টু দ্য ডাটা, এইটাও আরেকটা সুবিধা, হ্যাঁ। আরেকটা হচ্ছে দে হ্যাভ ক্যাপাবিলিটি টু জেনারেলাইজ, এইটাও একটা সুবিধা। আচ্ছা, অসুবিধা কি? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে লার্জ ডাইমেনশনালিটি, ডাইমেনশনালিটিটা অনেক বড় হয়ে থাকে এবং এইটা হচ্ছে এটা জেনারেট ডাটা রেজাল্ট ইভেন ইফ দি ইনপুট ডাটা আর আনরিজনেবল, ইনপুট ডাটাটা না বোঝা গেলেও কিন্তু একটা আউটপুট রেজাল্ট দিতে পারে, এটা একটা অসুবিধা। আর একটা হচ্ছে দে আর নট স্কেলেবল। স্কেলেবল মিন্স এইটাকে আমি যদি ওয়ান্স দি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ট্রেন টু ডু সার্টেন টাস্ক, কোন একটা কাজ করার জন্য ট্রেন করা হয়, it is difficult to extend for other task without retaining the neural network, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা কাজের জন্য যেটা তৈরি হয়েছে সেটা অন্য আরেকটা কাজে ইউজ করা যাবে না, এটা হচ্ছে নট স্কেলেবল। আর অ্যাপ্লিকেশন হচ্ছে এটা পাওয়ার সিস্টেমে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে ফেসিয়াল রিকগনিশন, ওয়েদার ফোরকাস্টিং, এই ধরনের বিভিন্ন জায়গায় আমাদের এগুলো ইউজ হয়। কিন্তু পাওয়ার সিস্টেমে এটা কোথায়? হাউ artificial intelligence network can be used in power system. পাওয়ার সিস্টেমে ব্যবহারটা বলতে এখানে আমাদের যে জেনারেশন সিস্টেম আছে, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, এই যে নেটওয়ার্কটা আছে, এইটা সুইটেবল সলিউশন ক্যান বি অবটেইনড বাই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা কেমন হবে? given the constraint of practical transmission and distribution system, the exact value parameter can be determined. একটা এক্সাম্পল যদি দিই, আমাদের পাওয়ার সিস্টেমে ইন্ডাকটেন্স থাকে, হ্যাঁ, ক্যাপাসিট্যান্স থাকে, রেজিস্ট্যান্স থাকে। এই ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স ট্রান্সমিশন লাইনের ক্যান বি নিউমেরিক্যালি ক্যালকুলেট করা যাবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, টেকিং ইন ভেরিয়াস ফ্যাক্টর লাইক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমরা কনসিডার করে এগুলো করতে পারি, আনব্যালেন্সিং কন্ডিশন অ্যান্ড আদার পসিবল প্রবলেম, এইগুলো সবগুলোকে কনসিডার করে আমরা রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, এই ট্রান্সমিশন লাইনের এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, হ্যাঁ। এই যে একটা বিষয়। আরেকটা হচ্ছে স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট ক্যান বি রিডিউস টু সার্টেন এক্সটেন্ট, এই ইফেক্ট গুলো কমিয়ে রাখতে পারি আমরা এই সিস্টেমে। এ হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এখন হচ্ছে ফাজি লজিক। ফাজি লজিকটা হচ্ছে একদম হিউম্যান ব্রেইন আমরা যেভাবে থিঙ্কিং করি ঠিক একই রকম। দি রিজনিং ইন ফাজি লজিক ইজ সিমিলার টু হিউম্যান রিজনিং। মানুষের চিন্তা ভাবনার সাথে ফাজি লজিকের রিজনিং সেম টাইপের। ফাজি লজিক ইজ দ্য why like which human brain works and can use the technology in machine so that can perform somewhat like human, হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা বিষয়। ফাজি লজিক allow particular level of ambiguity throughout the অ্যানালাইসিসের মাধ্যমে এটা বের করতে পারি। অ্যাপ্লিকেশন কোথায় আমরা ফাজি লজিক ব্যবহার করব, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেমের যে কন্ট্রোল, সেখানে আমরা ইউজ করতে পারি। ফল্ট ডায়াগনোসিসের জন্য ফাজি লজিক ইউজ করতে পারি। সিকিউরিটি অ্যাসেসমেন্ট, লোড ফোরকাস্টিং এর কাছেও আমরা
ফাজি লজিক ইউজ করব, আমরা স্টেট এস্টিমেশনের কাজে ফাজি লজিক ইউজ করব, আমরা হচ্ছে স্টেবিলিটি অ্যানালাইসিসে ফাজি লজিক ইউজ করব। হ্যাঁ, তারপরে ফাজি লজিক পাওয়ার সিস্টেমে কোথায় আমরা ইউজ করব? ফাজি লজিক ক্যান বি ইউজ ইন ডিজাইনিং দি ফিজিক্যাল কম্পোনেন্ট অফ পাওয়ার সিস্টেম। তার মানে পাওয়ার সিস্টেমের যে ফিজিক্যাল কম্পোনেন্ট যেগুলো আছে সেখানে আমরা ইউজ করতে পারি। দে ক্যান বি ইউজড ইন এনিথিং ফ্রম স্মল সার্কিট টু লার্জ মেইন ফ্রেম, মানে ছোট থেকে বড় সব জায়গায় আমরা এই ফাজি লজিকটা ইউজ করতে পারবো। দে ক্যান বি ইউজ ইন ইনক্রিজ দি এফিসিয়েন্সি, হ্যাঁ, অফ দ্য কম্পোনেন্ট ইউজড ইন পাওয়ার সিস্টেম। As most of the data used in power system analysis are approximate value of assumption, fuzzy logic can be great use to derive a stable, exact and ambiguity-free output. তো এই জিনিসগুলো আমরা পাওয়ার সিস্টেমে আমরা যখন ambiguity free আউটপুট চাই, আমরা যখন এক্সাক্ট আউটপুট চাই, স্টেবল আউটপুট চাই, ফাজি লজিক ভালো রেজাল্ট দিতে পারে। এর বাইরে আছে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম of human expert or narrow specified domain into a machine implementable form. Expert system are computer program, এটা মূলত কম্পিউটারের একটা প্রোগ্রাম which have proficiency and competency in practical field। মানে হচ্ছে পাওয়ার সিস্টেমের জন্য যদি কোনো একটা কম্পিউটার প্রোগ্রামকে আমি প্রফিসিয়েন্সি এবং কম্পিটেন্সি বেস একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। এখানে নলেজ ইজ জেনারেলি স্টোরড সেপারেটলি ফ্রম প্রোগ্রাম প্রসিডিউরাল পার্ট অ্যান্ড মে বি স্টোরড ইন ওয়ান অফ দ্য মেনি ফর্ম লাইক রুলস, ডিসিশন ট্রিজ, মডেল অ্যান্ড ফ্রেম। এই জিনিসগুলো ইউজ করে আমরা পাওয়ার সিস্টেমের বিষয়গুলো নিয়ে যদি একটা সফটওয়্যার কম্পিউটার বেস কম্পিউটার নলেজ বেস সিমুলেশন সিস্টেম ডেভেলপ করি, হ্যাঁ, সেখানে এক্সপার্ট সিস্টেম ইউজ দি ইন্টারফেস মেকানিজম এন্ড নলেজ টু সলভ প্রবলেম হুইচ ক্যান নট বি or difficult to solve like human skill and intellect। হিউম্যানের স্কিল এবং ইন্টেলেক্ট এগুলো 4-5 জন মানুষের যে কাজ, সেই কাজটা সেই এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে আমরা সহজেই করে ফেলতে পারি। তো এক্সপার্ট সিস্টেমের সুবিধা কি? ইট ইজ পার্মানেন্ট এন্ড কনসিস্টেন্ট। একটা পার্মানেন্ট একটা আমার সলিউশন হবে এবং একটা কনসিস্টেন্ট সলিউশন হবে। ইট ক্যান বি ইজিলি ডকুমেন্টেড, এটা একটা সুবিধা, সহজেই ডকুমেন্ট করা যাবে। এন্ড ইট ক্যান বি ইজিলি ট্রান্সফার্ড ইন রিপ্রোডাক্টের জন্য এটা সহজে আমরা ইউজ করতে পারি। আর তার মানে হচ্ছে আমরা সহজেই এটাকে পার্মানেন্টলি এবং কনসিস্টেন্টলি একটা সলিউশন হচ্ছে এক্সপার্ট সিস্টেমের সাহায্যে। এক্সপার্ট সিস্টেমের সাহায্যে কোনো একটা সিস্টেমের ডাটাকে আমরা সহজেই ডকুমেন্টেড করতে পারি এবং রিপ্রোডিউসও করতে পারি। অসুবিধাটা হচ্ছে unable to learn or adopt new problem or situation, মানে যেই ডাটা, যেই প্রবলেম, শুধুমাত্র সেই প্রবলেমটাই সে ইয়ে করতে পারে, হ্যান্ডেল করতে পারে, কিন্তু আদার প্রবলেমগুলো সে নিতে পারে না। আর এটার অ্যাপ্লিকেশন হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা ইউজ হবে। পাওয়ার সিস্টেমে অ্যাচিভিং নলেজ, সলভ প্রবলেম বাই রিজনিং, হিউরিস্টিক জাজমেন্ট, এক্সপার্ট, এগুলো। আর পাওয়ার সিস্টেমে আমরা ইউজ করব দি প্রসেস অফ রাইটিং কোড ফর দিস প্রোগ্রাম ইজ সিম্পলিয়ার দেন অ্যাকচুয়াল ক্যালকুলেটিং অ্যান্ড এস্টিমেটিং দি ভ্যালু অফ প্যারামিটার ইউজিং জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। Any modification after design can be easily done because they are computer program। হ্যাঁ, আর একটা হচ্ছে increase efficiency and produce process can also be performed। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এআই তে, সেটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। এই জেনেটিক অ্যালগোরিদম কি? জেনেটিক অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশনটা আমাদের জানতে হবে, প্ল্যানিং, অপারেশন, অ্যানালাইসিসে এটা আমাদের পড়তে হবে। একই সাথে এটার যে ব্যবহার কোথায় পাওয়ার সিস্টেমে সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এইখানে যে একটা গ্রাফ দিয়ে যদি আমি এখানে দেখাই দিই যে ট্রান্সমিশন লাইন যদি থাকে সেখানে এআই সিস্টেমের অ্যাপ্লিকেশন কোথায়, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সেন্ডিং এন্ড আছে আর একটা রিসিভিং এন্ড আছে। হ্যাঁ, তো ট্রান্সমিশন লাইনে যদি কোনো ফল্ট থাকে, সেই ফল্ট ডিটেক্টর সাথে ডিটেক্ট করবে ফাজিফিকেশন। এখানে ফাজি লজিকের মাধ্যমে ফাজি রুল থাকবে, ফাজিফিকেশন, ফাজি সিস্টেমে ডিফাজিফিকেশন করে এখানে আবার ট্রান্সমিশন লাইনে দেওয়া হবে। আর এখানে এনভায়রনমেন্টাল সেন্সর থাকবে, সে এক্সপার্ট সিস্টেম সেটাকে নিয়ে সে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে অ্যানালাইসিস করে সেটা আবার ট্রান্সমিশন লাইনে দেবে। ঠিক এভাবে আমরা ট্রান্সমিশন লাইনে
এআই সিস্টেমের ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে আমরা ফোরকাস্টিং এর জন্য কি কি মেথড ইউজ করি, আমরা অ্যাডাপটিভ মেথড, মাল্টিপ্লিকেটিভ মেথড। এখানে এডিটিভ মেথডটা হচ্ছে আমাদের এই যে এল ইকুয়াল টু চারটা এখানে দেখানো হয়েছে, এগুলো সবগুলো যোগফল। যেমন এল এন হচ্ছে নর্মাল পার্ট অফ লোড, এল ডাব্লিউ হচ্ছে রিপ্রেজেন্ট দি ওয়েদার সেন্সিটিভ পার্ট অফ দ্য লোড, এল এস হচ্ছে স্পেশাল ইভেন্ট যদি থাকে অফ দ্য লোড, এন্ড এল আর ইজ দি র্যান্ডম টার্ম এন্ড নয়েজ, সেটাকে আমরা এইভাবে নিয়ে এডিটিভ মেথড মানে যোগ করে করে যে মেথড। আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ মেথড, এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, এইগুলোকে সবগুলো গুণ করা হয়। যেমন এই যে এলএন হচ্ছে যেমন নর্মাল লোড, তারপরে হচ্ছে এটা হচ্ছে এল এফ ডাব্লিউ ওয়েদার, এটা হচ্ছে সেন্সিটিভ যেটা স্পেশাল ইভেন্ট, আর একটা হচ্ছে র্যান্ডম। এই যে জিনিসগুলো নিয়ে আমরা ফোরকাস্টিং করব সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। তো আমরা আজকে এই পর্যন্তই দেখি, এরপরে আমরা এটাকে আরো একটু বিস্তারিত কিভাবে বলা যায় সেটা পরের ভিডিওতে দেখব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।